বাসার সামনে দাঁড়িয়ে থাকা লম্বা কৃষ্ণচূড়া গাছটা ফুলে ফুলে লাল হয়ে আছে। গাছের দুই একটা সবুজ পাতার ফাঁকে ফাঁকে যেন রক্ত বর্ণের লাল সৌন্দর্যের সমাহার। ফাল্গুনকে বরণ করতেই কৃষ্ণচূড়ার এরূপ সাজ। বাসা থেকে নিচে নেমে এসে যেন অপরূপ সৌন্দর্যের রাজ্য দেখতে পেলাম। আর একটু দূরে চোখ পড়তেই চোখ পড়ল সারি সারি অসংখ্য কৃষ্ণচূড়া গাছের দিকে। রাস্তার দুই পাশে সারি সারি গাছগুলো লাল ফুলে ছেয়ে আছে। এখান থেকে যাতায়াতরত কোনো মানুষ এই সৌন্দর্য উপেক্ষা করতে পারছে না। সবাই মুগ্ধ হয়ে দেখছে এই অপরূপ দৃশ্য। আমার ভীষণ ইচ্ছে করছে একটা ফুলের ডাল ছিঁড়ে হাতে নিতে, কিন্তু এত বড় গাছের ফুল কিভাবে নেব আমি কেন, কেউই নাগাল পাবে না। গাছে বসে কোকিল কুহু কুহু করে ডাকছে। পাশের কিছু বাচ্চারা কোকিলের সাথে তাল মিলিয়ে কুহু কুহু ডাকছে। দৃশ্যটা দেখে আনমনে হেসে ফেললাম। আমি নিচে পড়ে থাকা ছোট ছোট কিছু ফুলের অংশ হাতে তুলে নিলাম। এই ফুল আমার ভীষণ প্রিয়। ইস, কেউ যদি এক ডাল কৃষ্ণচূড়া আমায় দিত। রাস্তার ওপাশে ফোনের দোকান আছে। এই এরিয়াটা বেশ নিরিবিলি ধরনের, খুব একটা কোলাহল নেই বললেই চলে। রাস্তার ওপাশে মাত্র দুইটা একটা ফ্লেক্সির দোকান। জানি না তারা আমাকে ফোন করতে দিবে কিনা, কেননা এখন তো আর ব্যবসায়ী ফোন নেই আগের মতো। একটা ফ্লেক্সিলোডের দোকানে গিয়ে আমি বললাম, আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, আমাকে একটু ফোন করতে দিবেন। অল্প বয়সী একটা ছেলে দোকানে আমার দিকে তাকিয়ে দেখে বলল, আপনার বাসা কোথায় আপু? আমাদের বাসাটা সরাসরি না দেখিয়ে বললাম, একটু ভেতরেই। ছেলেটি বলল, 4-5 মিনিটের বেশি কথা বলা যাবে না আপু, আমার পার্সোনাল ফোনে বেশি টাকা নেই, আর এগুলো আমার ব্যবসায়ী ফোন, বিকাশ করি ফ্লেক্সি দেই। আমি সাথে সাথে 100 টাকা বের করে দিয়ে বললাম, আপনার নাম্বারে ফ্লেক্সি দিন, আমি মাঝে মাঝে আসলে আমাকে 2-1 মিনিট ফোন করতে দিয়েন। ছেলেটি বলল, না না, আপনি কোথায় 1 মিনিট কথা বলবেন, টাকা দেওয়া লাগবে না, আমি খুশি হয়েই দিচ্ছি। রেগুলার এমনি এমনি কথা বললে পরের দিন আসলে আর দেবেন না, আপনি প্লিজ নিন। আমার জোরাজোরিতে ছেলেটা টাকাটা নিয়ে আমাকে ফোনটা দিল। আমি ফোন নিয়ে একটু সাইডে গেলাম। ভেতরে টানা এক উত্তেজনা কাজ করছে। অভির কণ্ঠ শুনলে আমি কিভাবে সহ্য করব? এসব ভাবতে ভাবতেই অভির নাম্বার ডায়াল করলাম, কিন্তু ফোন বন্ধ। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। কথাটা যেন হৃদয়ের তীরের মতো বিঁধল আমার। নিয়তি কি চাইছে না আমাদের এক হতে দিতে? নিয়তি কি এটাই চায়, আমাদের আর কখনো যোগাযোগ না হোক? কেন বন্ধ অভির ফোন? অভির কি কিছু হয়েছে? ভীষণ দুশ্চিন্তা ঘিরে ধরলো আমাকে। কেমন আছে আমাকে ছাড়া? দম ফাটা কান্না আটকাতে পারলাম না। কয়েকবার ট্রাই করার পরেও অভির নাম্বারে ফোন ঢুকলো না। দোকানদারকে ফোনটা দিয়ে চোখ মুছতে মুছতে দোকান থেকে চলে এলাম আমি। 2 মাস আগের কথা, আমার ফোন হঠাৎ নষ্ট হয়। একদিন যোগাযোগ করতে পারছিলাম না অভির সাথে। একদিন পরে অভিকে আরোহীর নাম্বার থেকে ফোন দিতে অভি পাগলের মতো বলেছিল, মুগ্ধ তুমি কোথায় কোথায় হারিয়ে গেছো তুমি? কথা বলছো না কেন মুগ্ধ? জানো কত হাজারবার ফোন দিয়েছি আমি, পাগলের মতো ফোন দিয়েছি, মেসেজ করেছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি আমি। কি হয়েছে মুগ্ধ, আমায় বলো প্লিজ। নিজেকে কন্ট্রোল করতে না পেরে বেসামাল ভাবে কেঁদে দিয়েছিলাম আমি। কাঁদতে কাঁদতে কোনো কথা বলতে পারছিলাম না আমি। আমার কান্না থামাতে বারবার অভি বলছিল, মুগ্ধ প্লিজ কেঁদো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আর এটা কার ফোন? তোমার ফোন কোথায়? আমার সাথে আজই দেখা করো। সেদিন মজা করে বলেছিলাম, অভির মন বুঝেছিলাম, আমার প্রতি অভির ভালোবাসা কতটা গভীর সেটাই দেখছিলাম। আমাদের আর দেখা হবে না অভি। কিন্তু কেন মুগ্ধ? অভি সবকিছু এলোমেলো হয়ে গেছে, বদলে দিয়েছে সবকিছু, আলাদা হয়ে গেছি আমরা। প্লিজ মুগ্ধ আমায় খুলে বলো, আমার বিয়ে হয়ে গেছে অভি। কথাটা বলেই আবারও বেসামাল ভাবে কেঁদে দিলাম আমি। বিয়ে মানে? আর তুমি বিয়ে মেনে নিলে? আমি ছাড়া অন্য কাউকে কবুল বললে? পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল, আমি নিরুপায় ছিলাম অভি। তুমি আমার মানে শুধুই আমার মুগ্ধ। এসব বিয়ে আমি মানি না মুগ্ধ। আমি ছাড়া পৃথিবীর কারো পাশে তোমাকে আমি মেনে নিতে পারবো না। তুমি কোথায় আছো মুগ্ধ, আমাকে বলো। তুমি আমার সাথে চলে আসবে আজ, মানে এখনই। কি ভাবছো মুগ্ধ? জাস্ট চলে আসো। চুপ করে আছো কেন? আমি যেতে পারবো না অভি। কেন মুগ্ধ? আমি গেলে বাবা মা দুজনেই সুইসাইড করবেন, লজ্জা আর অপমানে। কারো বিবাহিত মেয়ে স্বামীর সংসার ছেড়ে পালিয়ে গেলে সেই বাবা মা কি করে সবার সামনে মুখ দেখাতে পারে? সমাজের মানুষ ছিছি করবে, আমাকে বলবে চরিত্রহীনা, কলঙ্কিনী, দুশ্চরিত্রা। আমি স্বামীর ঘর ছেড়ে পালিয়েছি। মা বাবার উপর যতই অভিমান করি, আমি আমার জীবনে মা আর বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি অভি। আমার নিজের শান্তির জন্য পালিয়ে গেলে, তারা মারা গেলে আমি সহ্য করতে পারবো না। কি অপরাধ আমার মুগ্ধ, তোমাকে পাগলের মতো ভালোবাসা, নাকি তোমাকে নিয়ে একটা জীবন বেঁচে থাকার স্বপ্ন দেখা? তোমার বাবা মা কেন এমন করলো মুগ্ধ? আমার পারিবারিক কলহে কবে আমার ফ্যামিলি থেকে কাকে খুন করেছিল, সেই দোষ কেন আমার উপর চাপিয়ে আমার আর তোমাকে আলাদা করলো মুগ্ধ? এই দোষ কি আমার ছিল? আমি জানি অভি, এখানে তোমার কোনো দোষ নেই। দোষ নেই তাহলে কেন আমাকে ছেড়ে গেলে? আমি তোমাকে জোর করব না মুগ্ধ। হয় তুমি চলে আসবে, না হলে আমি মরে গিয়ে প্রমাণ করে দেব আমার ভালোবাসা ভুল ছিল না। প্লিজ অভি, তুমি এসব বললে আমি বাঁচবো কিভাবে? তুমি কি আসবে নাকি আসবে না মুগ্ধ? আমার ডিসিশন নেওয়া হয়ে গেছে, এখন তোমার উত্তরের অপেক্ষায় আছি।
তখনই হেসে দিয়ে বলেছিলাম, আরে বুদ্ধু, আমি মজা করছি, আমি মরে গেলেও তুমি ছাড়া কাউকে বিয়ে করব না। সেদিনের আমার মজা করে বলা কথাটা আজ সত্যি হয়ে গেল। সেদিন বলেছিলাম মজা করে, আজ সত্যি সত্যি অভিকে এগুলো বলতে হতো। ভীষণ মন খারাপ নিয়ে বাসায় ফিরলাম। কি ঠিক কি ভুল কিছুই বুঝতে পারছি না। দুপুরের 12টার দিকে হঠাৎ কলিং বেল চাপলো কেউ। দরজা খুলে দেখি একটা ছেলে আয়েশের বয়সী হবে। আমাকে দেখে বলল, ভাবি কেমন আছেন আপনি? আসলে আমি তো কাউকে চিনি না, আয়েশ স্যার আমাকে পাঠিয়েছেন ভাবি। ও আচ্ছা, স্যার একটু অসুস্থ হয়ে পড়েছেন, হঠাৎ স্যারের শ্বাসকষ্ট বেড়েছিল, ডাক্তার এসে দেখেও গিয়েছিল, স্যারের প্রেশার পুরোপুরি লো। আসলে স্যার অনেক পরিশ্রম করেন, আমাকে পাঠিয়েছেন একটা হলুদ কালারের ফাইল নাকি ফেলে গিয়েছেন, ওটা নিতে। উনি অসুস্থ, তেমন কিছু হয়নি, আপনি চিন্তা করবেন না। আপনি খুব লাকি ভাবি, স্যারের মতন একজন মানুষকে পেয়েছেন। কেন জানেন ভাবি, স্যার এত বড় একজন অফিসার, কিন্তু আমাদের সাথে আপন ভাইয়ের মতো মিশেন। তাকে দেখে মনেই হয় না আমাদের থেকে এত বড় পোস্টে চাকরি করেন। আমাদের সারিকা ম্যাম স্যারের এই গুণের জন্য স্যারকে খুব পছন্দ করতেন। তবে স্যার কখনো পাত্তা দেননি, স্যার আপনাকে পছন্দ করতেন। স্যারকে বলবেন রাত জেগে কাজ না করতে, স্যার অনেক দায়িত্বশীল। মনে হয় একভাবে কাজ করেছে, খাওয়া দাওয়া নেই, তাই শরীর দুর্বল। ছেলেটার কথা শুনে ভেতরে কেমন খারাপ লেগে উঠল। কেমন যেন তার অসুস্থতার জন্য নিজেকে দায়ী মনে হচ্ছে। কেন জানি না মনে হচ্ছে আমার জন্য না খেয়ে সে অসুস্থ হয়ে পড়েছে। ছেলেটিকে বললাম, ভেতরে আসুন, বসুন, আমি ফাইল দিচ্ছি। না ভাবি, স্যার বাসায় নেই, আমি যেতে পারবো না। সমস্যা নেই, আসুন। না ভাবি, ঠিক আছে, আমি আসছি, আমার একটু লেট হবে। জি ভাবি, আপনি নিয়ে আসুন, আমি অপেক্ষা করছি। বুয়ার রান্না শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। আমি টিফিন বক্সে খাবার ভরে একটা শপিং ব্যাগে রাখলাম। শাড়িটা চেঞ্জ করে আরেকটা শাড়ি পরলাম। আয়েশের অফিসে অনেক মানুষ আছে, আমাদের মাঝে যা সমস্যা হোক, বাইরের মানুষকে বুঝতে দিয়ে আয়েশকে ছোট করা যাবে না। একটা লাল শাড়ি পরে ম্যাচিং গহনা পরলাম। শাড়ি অনেকবার খুললাম আর পরলাম, তবুও ঠিকভাবে পরতে পারছি না। আবার ওদিকে দেরি হয়ে যাচ্ছে। এলোমেলো শাড়ির কুচি নিয়েই খাবারের বক্স হাতে নিয়ে রওনা হলাম। আমাকে দেখে বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটি বলল, ভাবি আপনি যাবেন? হ্যাঁ, চলুন তাহলে। আপনার হাতের খাবার খেলে স্যার সুস্থ হয়ে যাবেন। আপনাদের বিয়ের আগে অনেকবারই স্যার আপনাকে নিয়ে কথা বলেছে, আর আজ সকাল থেকে অনেকবারই বলেছে আপনার কথা। তার মানে উনি আমার সামনে নয়, আমার আড়ালেও আমার কথা ভাবেন। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপও উনি নন। ক্যান্টনমেন্টে প্রবেশ করেই একটা মেয়ে সৈনিককে দেখে ভাবলাম, এই কি সেই সারিকা? হঠাৎ সারিকার কথা মনে পড়লো কেন আমার? যে মেয়েকে দেখছি তার কথাই ভাবছি, এই কি সারিকা? দেখ, যা তো অনুভূতি হচ্ছে আমার। মনকে স্ট্রং করে এদিক সেদিক না তাকিয়ে আয়েশের কাছে গেলাম। আয়েশের অফিস কক্ষের রুমের দরজায় উকি দিতেই দেখি আয়েশ নিচের ঠোঁট কামড়ে ধরে খুব মনোযোগ সহকারে একবার ফাইল দেখছে আর একবার ডেস্কটপের কিবোর্ড চাপছে। আমি 5 মিনিট ধরে খেয়াল করছি আয়েশকে, মানুষটা কাজে কত মনোযোগী। আয়েশের চোখে মুখে গভীর মনোযোগের ছাপ স্পষ্ট লেগে আছে। কপালে হাত দিয়ে কিছু একটা ভাবছে আর ফাইল দেখছে, বারবার ডেস্কটপে কিছু একটা চেক করছে। আয়াশ কিবোর্ডে খুব জোরে চাপ দিয়ে উচ্চারণ করলো, ও শিট বলেই হাতের ফাইলটা ছুঁড়ে মারলো। মনে হচ্ছে কোথাও কিছু গরমিল হয়েছে। কপালে হাত ঠেকিয়ে বসে আছে আয়াশ। আশেপাশের অনেক মানুষ আমার দিকে তাকিয়ে দেখছে। সবার ফিসফিস করে কথা বলাও আমার কানে পৌঁছাচ্ছে। যে কথা আমাকে দেখে ফিসফিস করে বলা হচ্ছে, সে কথা যদি আমার কানে পৌঁছাবে তাহলে বলার দরকার কি? তবে কেউ খারাপ কিছু বলছে না। সবাই বলছে এটা আয়েশ স্যারের ওয়াইফ, ভারী মিষ্টি হয়েছে দেখতে। দুজনকে পাশাপাশি দাঁড়ালে মনে হবে যেন ভাই বোন, এত মিল চেহারায় দুজনের। আয়েশকে আমার ছবি দেখিয়ে ঢাকঢোল পিটিয়ে বলে বেরিয়েছে, এই মেয়েকে আমি বিয়ে করেছি, এই যে আমার বউ। না বললে মানুষ জানলো কিভাবে? আমি দরজায় উকি দিয়ে নরম কণ্ঠে বললাম, আসবো? আমার কণ্ঠ শুনে আয়েশ অবাক হয়ে তাকালো আমার দিকে। একটা মানুষ ভীষণ অবাক হলে চোখ মুখের ভাব যেমন হয়, আয়েশের চোখ মুখের ভাব হুবহু তেমন। আয়েশ এক নজরে তাকিয়ে আছে আমার দিকে। আমার উপস্থিতি যেন আয়েশের কাছে স্বপ্ন দেখার মতো। দুই ঠোঁটের মাঝখানে কিঞ্চিত ফাঁকা অদ্ভুতভাবে দেখছে আমাকে। আমি আবার বললাম, আসবো? আয়েশ এবার নড়েচড়ে বসে বলল, মুগ্ধতা তুমি? ভীষণ অবাক করা ছিল তার কণ্ঠস্বর। আমি ভেতরে প্রবেশ করে আয়েশের খুব কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। এতক্ষণ মন ভীষণ ছটফট করছিল তাকে দেখার জন্য। মনে হচ্ছিল সে কি খুব অসুস্থ। তার হাতের দিকে তাকিয়ে দেখি ডান হাতের সাদা ব্যান্ডেজের কাপড় দিয়ে ব্যান্ডেজ করে রাখা। সকালে তো বাসা থেকে ভালোই বের হয়েছিল, তাহলে এখন কি হলো? আয়েশের দিকে তাকিয়ে কিছু না ভেবেই আয়েশের কপালে হাত রাখলাম।
তাকে ছোঁয়ার ইচ্ছে ছিল না, তবুও ছুঁয়ে দেখলাম। এই সবই কেন জানি অনিচ্ছায় করলাম, আবার না করলেও মনের মাঝে অশান্তি হচ্ছে। জানি না কেন ওর ক্লান্ত মুখের দিকে তাকিয়ে মনে হলো ওর কপালে হাত রেখে দেখি ওর জ্বর এসেছে কিনা, ওর কি শরীর খারাপ কিনা। আমি আয়াসের কপালে হাত রাখতেই আয়াস যেন শিউরে উঠল। আয়াসের শরীর যেন অবশ হওয়ার উপক্রম। আমি আয়াসকে বললাম, এখন কেমন লাগছে? আয়াস তাকিয়ে আছে আমার মুখের দিকে, অন্যমনস্কভাবে বলল, আগে কেমন ছিলাম জানি না মুগ্ধতা, এখন মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী মানুষটা আমি, সব থেকে সুস্থ মানুষ আমি। আয়াসের চোখের গভীর চাহনি দেখে দ্রুত হাত সরিয়ে নিলাম আমি। কি ভাবছে আয়াস কি জানি? হুট করে তার কপালে হাত ছুঁয়ে যেন লজ্জা পেলাম, নিজের ভেতরে জড়তে এসে ভর করছে। আয়াস এবার ব্যস্ত হয়ে বলল, ঘেমে কি অবস্থা হয়েছে তোমার? রোদের মধ্য দিয়ে এসেছো নিশ্চয়ই, ছাতা ছিল বাসায়, নিয়ে আসলে না কেন? গরম লেগে যদি জ্বর হয় তোমার, বসো, তুমি রেস্ট করো। পাশে থেকে আরেকটা কালো গদির চেয়ার টেনে আমাকে নিজেই ধরে বসিয়ে দিয়ে আয়েশ পকেট থেকে রুমাল বের করে আমার কপালের ঘাম মুছে দিল। আলতোভাবে কপালে রুমাল চেপে ধরে ঘাম মুছিয়ে দিতে দিতে বলল, এটা এর আগে কখনো ইউজ করিনি, তোমার কপালের ঘাম মোছানোর জন্য এক্সট্রা কিনে রেখেছিলাম, কখন কাজে লাগে বলা তো যায় না, এই যে এখন কাজে লেগে গেল। আয়াসের কথার মাঝে ভীষণ ব্যস্ততা আর হ্যাপিনেস। একটা মানুষ ভীষণ খুশি হলে কথা বলতে গিয়ে যেমন একটার মাঝে আরেকটা বলতেই থাকে, আয়াসও হুবহু তাই করছে, ভীষণ আনন্দে ভীষণ এক্সাইটেড ভাবে কথা বলছে। আমি আয়াসকে বললাম, আপনি অসুস্থ শুনে রোদ নাকি বৃষ্টি খেয়াল ছিল না, অসুস্থ হয়েও এত কাজ করার কি প্রয়োজন? কাজ করাটাই তো আমার ডিউটি, কাজ না করলে কিভাবে হবে মুগ্ধতা? তবে আজ পর্যন্ত কেউ বলেনি এত কাজ করার কি প্রয়োজন। একদিন কাজ একটু কম করলে খুব ক্ষতি হয়ে যাবে না, রেস্ট নেবেন আজ আপনি। কেউ বলেনি তো কি হয়েছে, ডাক্তার কি বলল? তুমি কিভাবে জানলে? জেনেছি, শফিকুল বলেছে। আমি তাকে একটা কাজে পাঠিয়েছিলাম, এসব নিউজ পাচার করেছে গিয়ে, ভাগ্যিস বলেছে, না হলে তো আমি জানতামই না। আপনি জানেন, আপনি অসুস্থ শুনে আমার ভীষণ খারাপ লেগেছিল, জানি না কেন এমন হলো। আয়াস মৃদু হাসলো, ভীষণ সুন্দর সে হাসি, আয়াস হাসলেই বেশি সুন্দর লাগে। আমি আয়াসকে সহ্য করতে পারি না বলে কখনো বলা হয়নি, তবে ওর মৃদু হাসিটা বেশি সুন্দর। আয়াস আমার দিকে তাকিয়ে বলল, মুগ্ধতা। এই ডাকের মাঝে ভীষণ আবেগ আর আকুতি, মায়াবী এক সুর আছে আয়াসের হঠাৎ হঠাৎ আমার নাম ধরে ডাকার পেছনে। আমি ডাক শুনলাম, একটা কথা বলবো? তোমাকে ভীষণ সুন্দর লাগছে মুগ্ধপরি। প্রথম যখন দরজায় উকি দিলে, তোমার পাতলা গোলাপি ঠোঁটে বললে আসবো, আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আমার দুই চোখ আটকে গিয়েছিল তোমার মিষ্টি মুখে। মুগ্ধতা, তোমার চোখ দুটো ভীষণ টানা টানা, কাজল করলে একটু বেশি সুন্দর লাগে। তোমার আরেকটা জিনিস আরো বেশি নজর কাড়ে, মাইন্ড করো না প্লিজ। তোমার ঠোঁট দেখতে ভীষণ সুন্দর, আমার বারবার তাকাতে ইচ্ছা করে। তোমার নামটা যে মুগ্ধতা রেখেছে, তাকে পৃথিবীর শুদ্ধ সব ধন্যবাদ দিলেও কম হবে, কেননা পৃথিবীর সব মুগ্ধতা তোমার মাঝে লুকিয়ে আছে। বেশি বেশি পাম দিচ্ছেন, সবই আজে বাজে কথা। জানি কারো মুখের উপর প্রশংসা করলে সে খুব লজ্জা পায়, তোমাকে আর লজ্জা দিতে চাইছি না। আমি খাবারের বক্স খোলার জন্য উঠে দাঁড়াতেই শাড়ির কুচি খুলে গেল। কুচি হাতের মুঠোয় ধরে আয়াসের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আয়াস আমার চাহনি দেখে বুঝে গেল আমার সমস্যা, আমার দিকে তাকিয়ে বলল, শাড়ির কুচি কি খুলে গেছে? মনে হচ্ছে, আমি ঠিক করে দিচ্ছি। তোমার শাড়ি ঠিক করে দেওয়ার বাহানায় তোমাকে একটু ছুঁতে পারি, রোজই এলোমেলো শাড়ি পরবে আর ঠিক করে দেব। এটুকু বলেই আয়াস নিচু হয়ে বসে আমার শাড়ির কুচি ঠিক করে বলল, আমি কি কুচিগুলো গুজে দেব? বলেই আয়াস উঠে দাঁড়ালো। তার ভাবখানা এমন, আমি আর 2 সেকেন্ড চুপ করে থাকলেই সে কাজটা করে বসবে। আমি ভীষণ লজ্জা পেলাম শুনে। দ্রুত তার হাত থেকে কুচিগুলো কেড়ে নিয়ে গুজে নিয়ে বললাম, আপনার জন্য খাবার এনেছি, খেয়ে নিন। 2 দিন ঠিকভাবে না খেয়ে আপনি দুর্বল হয়ে গেছেন। কিভাবে খাবো মুগ্ধতা? হাত দিয়ে? আমাকে আরো কতদিন না খেয়ে থাকতে হবে তার ঠিক নেই। হাত দেখো কেটে গেছে, পাতাবাহার গাছটা সাইজ করতে গিয়েছিলাম, ডাক্তার ব্যান্ডেজ করে দিয়েছে। কেউ খাইয়ে দিলে খাওয়া যেত, বাট কেউ কি দেবে খাইয়ে? চামচ দিয়ে খান। আমি চামচ দিয়ে খেতে পারি না, ওসব বড়লোকি ব্যাপার স্যাপার আমার পোষায় না। বুঝেছি, কেউ হয়তো বলবে না আমি খাইয়ে দিচ্ছি, একজন কষ্ট করে খাবার এনেছে, না খেলে সে কষ্ট পাবে, আর তার সামান্য কষ্ট আমার কাছে বহুগুণ যন্ত্রণার সমান। যে কোনোভাবে আমাকে খাবার খেতেই হবে। এখানে আমার ফ্রেন্ড আছে সারিকা, ওকে বলি ও খাইয়ে দেবে। সাথে সাথেই আমার রাগ হয়ে গেল অজানা কারণে, কিন্তু প্রকাশ করতে পারলাম না। রাগে অটোমেটিক শরীর জ্বলে উঠল, ব্যাপারটা মেনে নিতে পারছি না। ওনাকে অন্য কেউ খাইয়ে দেবে? আমি ওনাকে ভালোবাসি আর নাই বা বাসি, উনি তো আমাকে ভালোবাসেন, তাই ওনার পাশে অন্য কোনো মেয়ে আসুক এটা আমার ভালো লাগছে না। আমি আয়েশকে বললাম, থাক, সারিকা না ফারিকা তাকে ডাকার দরকার নেই, আমি খাইয়ে দিচ্ছি। এটা ভাবার কারণ নেই যে আমি ভালোবেসে খাইয়ে দিচ্ছি। একটা মানুষ না খেয়ে থাকবে, আমার কাছে ব্যাপারটা ভালো লাগবে না। যেহেতু আমি আছি তখন আমি খাইয়ে দিচ্ছি, আমি না থাকলে সারিকা না ফারিকা তার থেকে খেয়ে নেবেন। আয়েশ ভুরুকুচকে তাকিয়ে আছে আমার দিকে, কিছু সন্দেহ করলো না তো? এভাবে ভুরুকুচকে তাকিয়ে আছে কেন?
যে ট্যালেন্ট এমনিতেই ভেবে বাড়তি কয়েকটা বলে বসবে তার ঠিক নেই। আয়েশকে নিজ হাতে খাবার খাইয়ে দিলাম। যতক্ষণ খাইয়ে দিয়েছি ও একভাবে আমার দিকে তাকিয়ে থেকে অস্বস্তিতে ফেলেছে আমাকে। আয়েশকে খাবার খাইয়ে দেওয়ার পর আয়েশ বলল, মুগ্ধতা, কিছু পোড়ার গন্ধ পাচ্ছি। কি পোড়ার? কারো মন? কার মন? বললে স্বীকার করবে না। বলবো না, থাক। তবে যেদিন সম্পূর্ণ পূর্বে ঠিকই বলবো। এরই মাঝে একটা মেয়ে ইউনিফর্ম পরে আয়েশের রুমে এসে প্রবেশ করলো।